তো আজকের এই ক্লাসে আমরা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য পলিটির সম্পূর্ণ রিভিশন করব। আজকের এই একটা ক্লাসেই তোমাদের পলিটিটা আমি সম্পূর্ণ তোমাদের রিভিশন করিয়ে দেবো। যাদের পলিটিটা পড়া রয়েছে হয়তো রিভিশন হয়নি, তারা আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু পুরো পলিটি তোমাদের আজকের এই ক্লাসে রিভিশন হয়ে যাবে। আর আমি এই ক্লাসে তোমাদের যেগুলো পরীক্ষায় দিতে পারে সেই সমস্ত কিন্তু পয়েন্ট ভিত্তিক নিয়ে এসেছি। তো তোমরা ক্লাসটা করলেই বুঝতে পারবে যে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ। আর আমি অলরেডি তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টের রিভিশন ক্লাস করিয়ে দিয়েছি বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো সেই ক্লাসগুলো দেখে এসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। যেহেতু হাতে আমাদের খুব একটা সময় নেই, 1 সপ্তাহ নেই হাতে, তাই কিন্তু আমি তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের কিন্তু শেষ মুহূর্তে রিভিশন হয়ে যায়। তো বেশি কথা বাড়াবো না, সোজাসুজি কিন্তু আমি ক্লাসে চলে আসছি। আর এই ক্লাসের পিডিএফটা তোমরা কী করে পাবে ফ্রিতে, তার জন্য কিন্তু বলবো ক্লাসটা সম্পূর্ণ করো, তাহলেই বুঝতে পারবে। দেখো আমি কিন্তু কথা বাড়াচ্ছি না, সোজাসুজি চলে আসছি। দেখো প্রথমে চলে আসি আমরা গণপরিষদের গঠন। গণপরিষদের গঠন মানে গণপরিষদ কোন মিশনের দ্বারা গঠিত হয় সেটা যদি বলে তাহলে হবে কিন্তু 1940 সালে ক্যাবিনেট মিশনের দ্বারা কিন্তু গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের প্রথম বইটা কবে হয়, মানে প্রথম যে সেশন সেটা কবে হয়? উত্তর হবে 9 ডিসেম্বর 1946 সালের কোথায়? দিল্লির কনস্টিটিউশন হলে। ঠিক আছে, এবার এই গণপরিষদে সভাপতি নির্বাচিত হবেন। তো প্রথম যদি বলে যে অস্থায়ী সভাপতি নির্বাচিত হন একজন, তিনি কে? তিনি ডক্টর সচিদানন্দ সিনহা, তিনি কিন্তু অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবার যদি তারপরে কি? তারপরে হচ্ছে স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। স্থায়ী সভাপতি নির্বাচিত কে হন? 11 ডিসেম্বর 1946 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি কিন্তু গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর গণপরিষদের ধারণা সবার প্রথম দেন যদি বলে কে, তাহলে হবে কিন্তু মেমেন রয় 1934 সালে। এটাও কিন্তু পরীক্ষায় দেয়, এগুলো কিন্তু মাথায় রাখবে। দেখো যেহেতু এটা রিভিশন ক্লাসে একদম ডিটেলসে একদম সমস্ত কিছু নিয়ে করা কিন্তু অনেকটাই টাইম লাগবে, তাই আমি যেগুলো পরীক্ষায় দিতে পারে শেষ মুহূর্তে তোমাদের যেগুলো দেখতেই হয়, মানে যেগুলো একদম ছাড়া যাবে না, সেগুলো কিন্তু নিয়ে এসেছি। তো যাই হোক, এবার আমরা খসড়া কমিটি দেখে নিই। খসড়া কমিটি থেকে প্রশ্ন দেয়। দেখো খসড়া কমিটি যদি বলে এটা কবে গঠিত হয় তাহলে হবে 29 আগস্ট 1947 সালে। ঠিক আছে, বা যদি বলে চেয়ারম্যানকে তাহলে হবে কিন্তু সংবিধানের জনক যাকে বলা হয়, আমরা সকলেই জানি BR আম্বেদকর, তিনি কিন্তু এই খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। আর খসড়া তৈরি হতে কত সময় লেগেছিল, মানে ভারতের সংবিধান খসড়া না, ভারতের দেখো প্রথমে একটা খসড়া মানে ড্রাফট তৈরি হয়, তারপর সেটাকে সংশোধন করা হয় অনেকবার, তারপরে কিন্তু আমাদের যে ফাইনাল যে আমাদের সংবিধান সেটা তৈরি হয়। তো সংবিধান তৈরি হতে মোট কত সময় লেগেছিল? এখানে কিন্তু উত্তর হবে 2 বছর 11 মাস 18 দিন। কোনো জায়গায় কিন্তু 17 দিনও থাকে, তবে কিন্তু বেশিরভাগ 18 দিনই হবে উত্তর, মানে 18 নাহলে 17 যে কোনো একটা অপশানে তোমাদের থাকবে। ঠিক আছে, মোট অধিবেশন কতগুলো অধিবেশন হয় যদি বলে তাহলে কিন্তু হবে 11টি অধিবেশন বা সেশন হয়েছিল। প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে চলে এসেছি আমরা সংবিধান গ্রহণ ও কার্যকর, মানে সংবিধান আমাদের কবে গৃহীত হয়, কবে কার্যকর হয়, এগুলো কিন্তু একটু কনফিউজিং থাকে অনেকে। ঠিক আছে, তো দেখো সংবিধান যদি বলে গ্রহণ কবে করা হয় তাহলে কিন্তু 26শে নভেম্বর 1949 সালে কিন্তু সংবিধান গ্রহণ করা হয়। এটা কিন্তু কার্যকর হয় না, এটা কিন্তু গ্রহণ করা হয়। তার জন্য এই দিন কিন্তু আমাদের সংবিধান দিবস পালন করা হয়, এটা মনে রাখবে। যদি সংবিধান কবে কার্যকর হয় তাহলে কিন্তু হবে 26শে জানুয়ারি 1950 সালে। আর এই দিন আমরা কি করি? প্রজাতন্ত্র দিবস পালন করি। ঠিক আছে, এবার যদি বলি মূল সংবিধানে কতগুলি ধারা ছিল তাহলে কিন্তু 395টি ধারা ছিল, 8টি তফসিল ছিল এবং 22টি কিন্তু অংশ বা পার্ট ছিল। বর্তমানে যদি বলি তাহলে কিন্তু 438, মানে এর বেশি আছে, 495 এর বেশি রয়েছে এবং 12টি তফসিল আছে এবং 25টি পার্ট বা অংশ রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। এবার আমি যদি মনে রাখার কিছু তথ্য দেখে নিই, মানে এই যে সংবিধানের যে গণপরিষদ, এখান থেকে কিন্তু কিছু স্ট্যাটিক টাইপের প্রশ্ন একদম তুলে দিতে পারে। সেগুলো কি কি? উপসভাপতি যদি বলি কি হবে তাহলে কিন্তু হবে HC মুখার্জি, ঠিক আছে, হরেন্দ্র কুমার মুখার্জি। তারপরে সাংবিধানিক উপদেষ্টা যদি বলে তাহলে কি হবে? BN রাও, মানে অ্যাডভাইজার। ঠিক আছে, জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয় তাহলে কিন্তু হয় 22শে জুলাই 1947 সালে। জাতীয় সঙ্গীত কবে গ্রহণ করা হয়? 24শে জানুয়ারি 1950 সালে। এবং আমাদের যে ক্যালিগ্রাফি মানে হস্তাক্ষর যে মানে সংবিধানটা লেখেন কে তাহলে যদি বলে তাহলে হবে কিন্তু প্রেমবিহারী নারায়ণ রায়জাদা, তিনি কিন্তু ইংরেজিতে লিখেছিলেন, এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপর আমি চলে এসেছি গণপরিষদের প্রতীক। গণপরিষদের যদি প্রতীক বলি তাহলে কি? গণপরিষদের প্রতীক হবে কিন্তু হাতি। সচিব কে ছিলেন? সেক্রেটারি, তাহলে কিন্তু HVR আয়েঙ্গার, তিনি কিন্তু সেক্রেটারি ছিলেন। এবং মুখ্য ড্রাফটসম্যান কে ছিলেন? SN মুখার্জি। এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ঠিক আছে, এবার আমরা চলে এসেছি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কিছু দেখে নিই। দেখো ভারতীয় সংবিধান কি বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। দেখো কিছু সংবিধান আছে যেগুলো লেখা নেই, যেমন ব্রিটেনের সংবিধান লেখা নেই, ভারতের সংবিধান, আমেরিকার সংবিধান, এগুলো কিন্তু লেখা। বিশ্বের কিন্তু একদম সবচেয়ে দীর্ঘতম লিখিত সংবিধান যদি বলে তাহলে কিন্তু হবে ভারতের সংবিধান।
ভারতীয় সংবিধানে কিন্তু নমনীয়তা এবং অনমনীয়তার মিশ্রণ। মানে এটা কিন্তু কিছু, কিছু জায়গায় নমনীয়, কিছু, কিছু জায়গায় কিন্তু অনমনীয়। মানে মিশ্রণ আরকি। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। পরিষ্কার? সংসদীয় শাসন ব্যবস্থা মানে এখানে কি যদি বলি আমি সংসদীয় মানে এগুলো হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য। দেখো ব্রিটিশ ধাঁচে এখানে লোকসভা ও রাজ্যসভা ভিত্তিক শাসন ব্যবস্থা চালু রয়েছে। মানে সংসদীয় একটা শাসন ব্যবস্থা কিন্তু ভারতীয় সংবিধানে রয়েছে। মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার রয়েছে। এগুলো তোমাদের পরে আমি বলছি, যেমন বর্তমানে কিন্তু ৬টা মৌলিক অধিকার এবং ১১টা মৌলিক কর্তব্য রয়েছে। সেগুলো আগে আমি আলোচনা করছি পরে। ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ঠিক আছে? মানে ভারতের কাছে কিন্তু সমস্ত ধর্ম সমান। ঠিক আছে? ভারতের নিজের কোনো রাষ্ট্র ধর্ম নেই। ঠিক আছে? মানে ধর্মনিরপেক্ষ কিন্তু ২ ধরনের, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। ঠিক আছে? মানে নেতিবাচক বলতে কোনো একটা রাষ্ট্র আছে, কোনো একটা দেশ আছে, সেখানে কিন্তু ধর্ম মানে তারা ধর্মনিরপেক্ষ কিন্তু তারা কোনো ধর্মের সাথে যুক্ত নয়। মানে কোন ধর্মকে তারা ভারতের কি হয়? ভারতে হয় যে ভারত প্রত্যেকটা ধর্মকে সম্মান করে। মানে প্রত্যেক ধর্ম ভারতের কাছে গুরুত্বপূর্ণ। সেটাই হচ্ছে ইতিবাচক একটা বৈশিষ্ট্য। এটা মনে রাখবে। এবং একক নাগরিকত্ব। একক নাগরিকত্ব মানে ভারতের মানে তুমি ধরো ভারতের নাগরিক। তুমি তো ধরো তুমি কেউ পশ্চিমবঙ্গে থাকছে, কেউ বা বিহারে থাকছে, কেউ বা ঝাড়খণ্ডে থাকছে। তো এমন হয় না যে সে ঝাড়খণ্ডেরও নাগরিক প্লাস প্লাস ভারতের নাগরিক, দুটো নাগরিকত্ব এরকম হয় না। এরকম কিন্তু অন্য জায়গায় হয়। যেমন তোমাদের ইউএসএ তে হয়। ঠিক আছে? কিন্তু ভারতে একটাই নাগরিকত্ব। মানে তুমি ভারতের নাগরিক, এটাই তোমার পরিচয় ব্যাস। মানে আমি পশ্চিমবঙ্গে যেহেতু থাকি, আমি পশ্চিমবঙ্গের নাগরিক প্লাস পশ্চিমবঙ্গের নাগরিকত্ব আমার কাছে আছে প্লাস ভারতের নাগরিকত্ব আছে এমন না। আমি ভারতের নাগরিক। ঠিক আছে? আমি যেই জেলায় থাকতে পারি মানে যেই আ রাজ্যে থাকতে পারি সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে? এগুলো একটু মনে রাখবে। অত ডিটেইলসে যদিও দেবে না, তবে তোমাদের বলে রাখলাম। এবার আমরা দেখি সংবিধানের উৎস। মানে আমাদের সংবিধান যে লেখা হয়েছে সেখানে কিন্তু বিভিন্ন যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু অন্যান্য দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে এবং কোন জিনিসগুলো কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলো একবার দেখে নিই। এগুলো কিন্তু পরীক্ষায় দেয়। ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছে? ব্রিটেন থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা, একক নাগরিকত্ব, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় দেয়। ক্যাবিনেট মিশন পদ্ধতি। বিশেষ করে যে একক নাগরিকত্ব যেটা এটা আছে এটা কিন্তু পরীক্ষায় বেশি, বেশি দেয়। আমেরিকা থেকে কি নেওয়া হয়েছে? মৌলিক অধিকার নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ নেওয়া হয়েছে, প্রস্তাবনাটাকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি যেটা আমরা বলি সেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। রাজ্যসভা রাষ্ট্রপতি কর্তৃক সদস্যের মনোনয়ন, মানে তোমরা সকলেই জানো রাজ্যসভায় কিন্তু ১২ জন সদস্য রাষ্ট্রপতি মনোনয়ন করেন। তো সেই যে পদ্ধতিটা সেটা কিন্তু এই তোমাদের আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে নেওয়া হয়েছে কি শক্তিশালী কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, মানে আমাদের কেন্দ্র কিন্তু বেশি শক্তিশালী, সেক্ষেত্রে সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের কানাডা থেকে নেওয়া হয়েছে কানাডা। এবং কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বিভাজন, মানে আমাদের কিছু লিস্ট আছে কেন্দ্রীয় তারপরে তালিকা, রাজ্য তালিকা এবং যৌথ তালিকা। তো এই যে তালিকাগুলো রয়েছে তালিকাগুলো কিন্তু কানাডা থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে? এবার চলে আসছি আমরা অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ দেখে নিই। দেখো অস্ট্রেলিয়া থেকে কি নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যৌথ তালিকা। আমি যেটা বললাম মানে কেন্দ্র তালিকা রয়েছে একটা মানে কেন্দ্র তালিকায় শুধু কেন্দ্র আইন প্রণয়ন করতে পারে, রাজ্য তালিকায় রাজ্য এবং যৌথ তালিকায় দুজনেই করতে পারে। এটা মনে রাখবে। লোকসভা রাজ্যসভার যৌথ অধিবেশন মানে জয়েন্ট সিটিং যেটা আমাদের ১০৮ নম্বর ধারায় রয়েছে সেটা কিন্তু এই অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। রাশিয়া মানে তখন ছিল হচ্ছে ইউএসএসআর। তো মৌলিক কর্তব্য এখান থেকে নেওয়া হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে কি নেওয়া হয়েছে? সংবিধান সংশোধন পদ্ধতি নেওয়া হয়েছে যেটা হচ্ছে আর্টিকেল ৩৬৮ তে রয়েছে। তো আমি কিন্তু এটা আলোচনা করেছি, আগে আমি আসছি আলোচনাতে। জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরিকালীন মানে জরুরি অবস্থাকালীন যখন এমার্জেন্সি হয় ভারতে তখন যে মৌলিক অধিকারগুলো স্থগিত রাখা হয় দেশের যে ক্ষমতা সেটা কিন্তু জার্মানি থেকে নেওয়া হয়েছে। জাপান থেকে নেওয়া হয়েছে কি সুপ্রিম কোর্টের কার্যক্রম পরিচালনার নিয়মাবলী, এটা নেওয়া হয়েছে। এবং ভারত শাসন আইন থেকে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। এখানে বর্তমানে প্রায় 60% যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারত শাসন আইন ১৯৩৫ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পরিষ্কার? এরপর চলে আসি আমরা প্রস্তাবনা চলে এসেছি। দেখো প্রস্তাবনা একটু দেখে নিই আমরা, এখান থেকেও প্রশ্ন দেয়। প্রস্তাবনা থেকে কি প্রশ্ন দিতে পারে? ভিত্তি। এই প্রস্তাবনাটা কিন্তু অবজেক্টিভ রেজোলিউশন যিনি জওহরলাল নেহেরু তিনি কিন্তু উত্থাপন করেছিলেন গণপরিষদে। তারপরে কিন্তু এটা গ্রহণ করা হয়। এটা গৃহীত হয় ১৯৪৭ সালের ১৯শে জানুয়ারিতে। এবং প্রস্তাবনা ধারণাটি এই যে আমেরিকা থেকে নেওয়া হয়েছে, আমরা সেটা আগেই দেখলাম। এবং ভাষা কোথা থেকে নেওয়া হয়েছে? ভাষা যদি বলে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। আর এটা কবে যদি বলে কবে এটাকে মানে উত্থাপন করা হয় তাহলে কিন্তু হবে ১৩ই ডিসেম্বর ১৯৪৬। এটা কিন্তু মাথায় রাখবে। এবার চলে আসি আমরা প্রস্তাবনার ৫টা স্তম্ভ রয়েছে কি, কি? সার্বভৌমত্ব, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এগুলো একটু তোমরা বাকি যে ডিটেইলসগুলো একটু তোমরা যখন পিডিএফ দেবে তোমরা দেখে নেবে। বাকি কিন্তু এগুলো কিন্তু দেবে না, অতটা তো ডেপথে জিজ্ঞেস করবে না। যেহেতু এমসিকিউ তার মধ্যে এই লেভেলে অত জিজ্ঞেস করে না, তাই আমি কিন্তু জাস্ট ৫টা স্তম্ভ তোমাদের বলে দিলাম। বাকি তোমরা একটু পিডিএফটাকে দেখে নেবে।
পরিষ্কার? জাস্ট এবার দেখো এই যে ৪২তম সংবিধান সংশোধন ১৯৭৬ সালে হয়েছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে সংশোধন, এটার মাধ্যমে কিন্তু আমাদের মানে এটাকে কিন্তু মিনি কনস্টিটিউশন বলা হয়। এবার এটাতে কিন্তু অনেক কিছু সংশোধন করা হয়। তবে মেইন একটা দেয়, সেটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের যে প্রস্তাবনা সেটাকে সংশোধন করা হয়েছিল এবং একবারই করা হয়েছিল। এখন লেখাই আছে একবারই করা হয়েছে এবং এই মানে সংশোধনের মাধ্যমে আমাদের প্রস্তাবনায় ৩ খানা জিনিস মানে ৩ টে শব্দ এড করা হয়। কি শব্দ? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি। এই যে ৩ টে শব্দ যোগ করা হয়, এটা কিন্তু দেয়। পরীক্ষায় কেমনভাবে দেবে? ৩ টে শব্দ দেবে এবং একটা অন্য দেবে, বলবে যে এর মধ্যে কোনটি যুক্ত করা হয়নি। তা হয়নি যখন হবে তখন কিন্তু অন্য যে একটা অপশন দিতে পারে সেটা কিন্তু সঠিক উত্তর হবে। তো এভাবে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে প্রস্তাবনা সম্পর্কে বিভিন্ন উক্তি অনেকে দিয়েছেন। কি উক্তি সেগুলো একবার দেখে নিই। পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে.এম. মুন্সি। আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন এটা বলেছে কি এন.এ. পালকিওয়ালা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কি টু দ্য কনস্টিটিউশন এটা বলেছেন আর্নেস্ট বার্কার এবং সংবিধানের আত্মাকে বলেছেন ঠাকুরদাস ভার্গব। এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এবার হচ্ছে নাগরিকত্ব আমরা দেখে নিই একবার। নাগরিকত্ব থেকে অতটা প্রশ্ন দেয় না। মেইন প্রশ্ন এখান থেকে একটাই দেয় যে কোন ধারায় রয়েছে বা কোন পার্টে রয়েছে। এর যে ২য় নম্বর পার্টে রয়েছে। ধারা কত? ৫ থেকে ১ নম্বর ধারা। ব্যাস। আর ভারতের নাগরিকত্ব কেমন? একক নাগরিকত্ব। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা আমি যেটা বললাম, আমি আগেই দেখালাম তোমাদের, ব্রিটেন বা ইউকে বা ইংল্যান্ড থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। ঠিক আছে? আর বাকি তোমরা কিন্তু এগুলো তোমরা দেখে নেবে। ঠিক আছে? এই যে ভারতের ৫ টি মানে ভারতে যদি বলি যে নাগরিকত্ব অর্জনের ৫ টি উপায় রয়েছে জন্মসূত্রে, বংশানুক্রমে, নথিভুক্তকরণ, দেশীয়করণ, অঞ্চলভুক্তিকরণ, এগুলোর মাধ্যমে। এগুলোর ডিটেইলসটা তোমরা পিডিএফ থেকে দেখে নেবে। এগুলো অতটা ডেপথে দেবে না। বাকি যে তোমাদের যে নাগরিকত্ব বিলোপের ৩ টি ইসে রয়েছে, স্বেচ্ছাত্যাগ, অবসান, বঞ্চনা, এগুলো কিন্তু দেখে রাখবে জাস্ট। ঠিক আছে? এবার আমরা এই যে ধারাগুলো দেখে রাখবে। ধারা নম্বর ৯ টা দিতে পারে পরীক্ষায়। যৌথ নাগরিকত্ব মানে ভারতের কোনো যৌথ নাগরিকত্বের কোনো স্থান নেই, এটা মনে রাখবে। বাকি এগুলো তোমরা দেখে নেবে নিজে। ঠিক আছে? এবার চলে আসি আমরা মৌলিক অধিকার। এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকারের কত নম্বর পার্টে রয়েছে? মৌলিক অধিকার যদি বলে তাহলে কিন্তু মৌলিক অধিকার রয়েছে ৩ নম্বর পার্টে। ধারা কত? ধারা হচ্ছে ১২ থেকে ৩৫ এবং মৌলিক অধিকার কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমি তোমাদের আগেই বললাম যে ইউএসএ থেকে নেওয়া হয়েছে এবং এটাকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। মানে ৩ নম্বর যে পার্ট সেটাকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে? তারপরে এই যে মৌলিক অধিকার এটা কিন্তু বিচারযোগ্য আদালতে এবং এই যে মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু নাগরিকরা সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সুপ্রিম কোর্ট ধারা নম্বর ৩২ অনুযায়ী এবং হাইকোর্ট ধারা নম্বর ২২৬ অনুযায়ী কিন্তু এই মানে মৌলিক অধিকার যদি কারো ক্ষুণ্ণ হয় তাহলে কিন্তু রিট জারি করতে পারে সুপ্রিম কোর্টের কত নম্বর ধারা অনুযায়ী ৩২ এবং হাইকোর্ট কিন্তু ২২৬ নম্বর ধারা অনুযায়ী। এটা কিন্তু মনে রাখবে। আর যখন জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি যখন হবে তখন কিন্তু ২০ নম্বর এবং ২১ নম্বর এই দুটো ধারা কিন্তু বাতিল হয় না। বাকি যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের স্থগিত হয়ে থাকে। এগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখবে, এখান থেকে প্রশ্ন দেয়। এবার আমরা দেখে নিই একবার যে কোন ধারাগুলো রয়েছে, মানে কত নম্বর ধারায় কোন অধিকারগুলো রয়েছে। সাম্যের অধিকার রয়েছে তোমাদের ১৪ থেকে ১৮ নম্বর ধারা। স্বাধীনতার অধিকার রয়েছে ১৯ থেকে ২২ নম্বর ধারা। শোষণের বিরুদ্ধে অধিকার রয়েছে ২৩ থেকে ২৪। ধর্মীয় স্বাধীনতার অধিকার ২৫ থেকে ২৮। সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার রয়েছে ২৯ থেকে ৩০। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রয়েছে ধারা ৩২। এটাকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এটা কিন্তু পরীক্ষায় দেয়, খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখো যখন আমাদের সংবিধান কার্যকর হয় তখন কিন্তু প্রথমে আমাদের মোট ৭ খানা কিন্তু মৌলিক অধিকার ছিল। ৭ নম্বরটা কোথায় গেল? ৭ নম্বরটা কিন্তু ৭ নম্বরটা ছিল আমাদের সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারটাকে ১৯৭৮ সালে ৪৪তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটাকে একটা আইনি অধিকার করা হয়। এটা এখন বর্তমানে কোথায় রয়েছে? এটা বর্তমানে রয়েছে ৩০০ নম্বর ধারাতে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার হচ্ছে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি, এটা আমরা দেখি। দেখো এটার যদি বলি কোন পার্টে রয়েছে, এটা যদি বলি তাহলে কিন্তু ৪ নম্বর পার্টে রয়েছে এবং এটা কত নম্বর ধারা? ৩৬ থেকে ৫১ নম্বর ধারা। এটার কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড, যেটা তোমাদের আমি আগেই বললাম। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে একটা ওয়েলফেয়ার স্টেট মানে একটা জনকল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা কিন্তু আদালতে বিচারযোগ্য নয়। অর্থাৎ এটি যদি কার্যকর না হয় তাহলে কিন্তু আদালতে মামলা করা যাবে না। মানে আমরা যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে করতে পারবো আদালতে, কিন্তু এটা কিন্তু করা যাবে না। এটা মাথায় রাখতে হবে। তারপরে আরো গুরুত্বপূর্ণ ধারাগুলো একবার দেখে নিই। এখান থেকে প্রশ্ন দেয়। ডিপিএসপি কিছু ধারা। ধারা নম্বর ৪০ আমাদের গ্রাম পঞ্চায়েত সংগঠন। ধারা নম্বর ৪৪ হচ্ছে তোমাদের ইউনিফর্ম সিভিল কোড। তারপরে ধারা নম্বর ৪৫ হচ্ছে শিশুদের যে অবনৈতিক ও বাধ্যতামূলক শিক্ষা সেটা কিন্তু এখানে রয়েছে এবং ৫০ নম্বর ধারা রয়েছে বিচার বিভাগকে কিন্তু তোমাদের যে শাসন বিভাগ সেখান থেকে পৃথক করে রাখার কিন্তু ধারা এটা রয়েছে
এবং 51 নম্বর রয়েছে কি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখা। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। বাকি আমি এখানে তোমাদের যে ধারাগুলো রয়েছে এগুলো তোমাদের দিয়ে দিয়েছি টেবিল আকারে, এগুলো তোমরা পিডিএফটা নিয়ে দেখে নেবে, ঠিক আছে? দেখো আমি সমস্ত দিয়ে দিয়েছি। এবার আমাদের মৌলিক কর্তব্য চলে আসি। মৌলিক কর্তব্য দেখো কত নম্বর? এটা হচ্ছে ৪ নম্বর, মানে ৪ এর এ এবং ধারা কত? ৫১ এ, ঠিক আছে? এবং এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে তোমাদের সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া থাকলে রাশিয়াই উত্তর করবে। এবং এটা কোন কমিটির সুপারিশে হয়েছিল? এটা হচ্ছে ১৯শে ফেব্রুয়ারি ১৯৭৬ সালে শরণ সিং যে কমিটি রয়েছে তার সুপারিশে কিন্তু এটা করা, মানে এটাকে লাগু করা হয়েছে। এবং এটাতে ১ম এ কিন্তু ১০ খানা তোমাদের ধারা, মানে ১০ খানা মৌলিক কর্তব্য ছিল। পরবর্তীকালে ৮৬তম সংবিধান সংশোধনের মাধ্যমে সর্বশেষ যে কর্তব্য সেটা কিন্তু ১১ নম্বর মানে ১১ নম্বর যে মৌলিক কর্তব্য সেটা কিন্তু এড করা হয়েছে। এই ১১ নম্বর মৌলিক কর্তব্যে কি রয়েছে? এটাতে রয়েছে তোমাদের বাধ্যতামূলক শিক্ষা। ৬ থেকে ১৪ বছর বয়সী যারা আছে তাদের কিন্তু বাধ্যতামূলক শিক্ষা। মানে বাধ্যতামূলক শিক্ষা বলতে মানে যাদের প্যারেন্টস আছে, গার্ডিয়ান আছে তাদের কিন্তু তাদের শিক্ষাদান করতে হবে। এটা কিন্তু বলা রয়েছে। এখন এখানে দেখা যাচ্ছে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মানে শিক্ষার সুযোগ করে দেওয়া পিতামাতাদের একটা দায়িত্ব। মানে মৌলিক কর্তব্যটা একই টাইপের। মানে এরা যদি তুমি যদি পালন না করো তাহলে কিন্তু এমন না যে পালন করলে কোনো শাস্তি আছে, সেমন কিন্তু নেই। তবে আমাদের সকলেরই উচিত এই মৌলিক কর্তব্যগুলো কিন্তু অবশ্যই পালন করা। এখানে কি মৌলিক কর্তব্য সেগুলো কিন্তু তোমাদের আমি লিস্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। এবার চলে এসো আমরা প্রধানমন্ত্রী একটু আলোচনা করে নিই। প্রধানমন্ত্রী আমাদের দেখো প্রধানমন্ত্রী নিয়োগ কবে কোন ধারা অনুযায়ী হয়? উত্তর হবে কিন্তু ৭৫ নম্বর ধারা অনুযায়ী। মানে প্রধানমন্ত্রী, এক সেকেন্ড, হ্যাঁ, প্রধানমন্ত্রী ৭৫ নম্বর ধারা অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, এটাতে ভালো করে করবে। আর মর্যাদা তিনি হলেন প্রকৃত শাসক, আর রাষ্ট্রপতি হলেন কিন্তু নাম সর্বস্ব শাসক। মানে রাষ্ট্রপতির নামে সমস্ত কাজ হয়, কিন্তু রিয়াল যে শাসক মানে প্রকৃতপক্ষে যদি বলে কেউ শাসককে তাহলে কিন্তু সেটা প্রধানমন্ত্রী হবে, ঠিক আছে? তারপরে যোগ্যতা দেখে নাও। যোগ্যতা নরমাল এত কিছু তো দেবে না। যোগ্যতাতে তোমরা যদি দেয় যোগ্যতা তাহলে কিন্তু মানে বছরটা দেবে, মানে কত বছর ন্যূনতম লাগবে, তাহলে কিন্তু হবে ২৫ বছর, এটা মনে রাখবে। আর তবে এগুলো তোমাদের দেখার দরকার নেই, এগুলো কিন্তু দেবে না এগুলো। মানে মোটামুটি যে যোগ্যতাগুলো একই থাকে, যে ভারতের নাগরিক হতে হবে, তাকে যে কোনো একটা সদস্যের মেম্বার হতে হবে। যদি সদস্য না হয় তাহলে ৬ মাসের মধ্যে তাকে যে কোনো একটা সদস্যের হয়তো লোকসভার সদস্য হতে হবে ৬ মাসের মধ্যে, বা রাজ্যসভার সদস্য হতে হবে, এগুলো কিন্তু দেয়। আর যদি শপথ বাক্য কে পাঠ করান প্রধানমন্ত্রীকে তাহলে কিন্তু হবে রাষ্ট্রপতি। এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? তার প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী কিছু দেখে নিই আমরা। দেখো প্রধানমন্ত্রী হচ্ছেন মন্ত্রিসভার প্রধান, ঠিক আছে? তিনি মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করে দেন, এগুলো তোমাদের মনে রাখবে। তিনি রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার মধ্যে যোগসূত্র স্থাপন করেন। মানে দেখো এই যে মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতি এর মাঝখানে কি আছে? মাঝখানে আছে প্রধানমন্ত্রী, ঠিক আছে? তিনি কিন্তু দুজনের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করেন। তিনি নীতি আয়োগের প্রধান, মানে নীতি আয়োগের চেয়ারম্যান তিনি। লোকসভার নেতা হিসেবে তিনি যেকোনো সময় রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এবার কেন্দ্রীয় মন্ত্রিসভা দেখে নিই কোন ধারায় কি রয়েছে। দেখো গঠন, এই যে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা কাউন্সিল অফ মিনিস্টার এগুলো কিন্তু প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের নিয়ে গঠিত। দায়বদ্ধতা খুবই গুরুত্বপূর্ণ। এটা এখান থেকে প্রশ্ন দেয় যে সংবিধানের ৭৫-এর ৩ যে ধারা আছে, মানে ৭৫ নম্বর ধারার ৩ যে সাব পয়েন্ট আছে সেই ধারা অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে কিন্তু দায়বদ্ধ থাকে। এটা ভালো করে করবে। আর এই যে পয়েন্টটা আছে এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এই যে ৯১তম যে সংবিধান সংশোধনী যে ২০০৩ সালে হয় সেটার মাধ্যমে কিন্তু কি বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সদস্য সংখ্যা সেটা কিন্তু লোকসভার মোট সদস্যের ১৫% এর বেশি হবে না। মানে দেখো এই যে আমাদের ধরো লোকসভার এতগুলো মেম্বার আছে লোকসভায়, এবার লোকসভার এতগুলো মেম্বারের মধ্যে কিছুজন তো মন্ত্রিসভার মধ্যে মন্ত্রী হবেন। তো এই যে মন্ত্রিসভা যে সদস্য, এই লোকসভার টোটাল যে সদস্য আছে তার কিন্তু 50% এর বেশি কোনো সময় হবে না। সেটা কোন সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছে? সেটা হচ্ছে ২০০৩-এর ৯১তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এটা কিন্তু মনে রাখবে। বাকি তোমরা এগুলো দেখে নেবে। মানে মন্ত্রী ৩ ধরনের, একটা হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী, একটা রাষ্ট্রপতি মন্ত্রী, একটা হচ্ছে উপমন্ত্রী। এগুলো জাস্ট একটু দেখে রাখবে, ঠিক আছে? কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখে নাও, মানে একটু ফ্যাক্ট টাইপের প্রশ্ন। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সবথেকে কম বয়সী প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, পদত্যাগকারী প্রথম প্রধানমন্ত্রী মোরারজি দেশাই এবং একমাত্র প্রথম প্রধানমন্ত্রী যিনি সংসদে উপস্থিত হননি হচ্ছে চৌধুরী চরণ সিং। এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে এই যে ধারাগুলো দেখে নিয়েছি, ধারাগুলো তোমরা জাস্ট পিডিএফ এর পরে তোমরা দেখে নেবে, ঠিক আছে? আমি আর বলছি না। দেখো পার্লামেন্ট দেখে নিই এবার আমরা। পার্লামেন্ট কোন ধারাতে, পার্লামেন্ট কোন পার্টে? ৫ নম্বর পার্ট, ধারা নম্বর কিন্তু ৭৯ থেকে ১২২ নম্বর পার্লামেন্ট, ঠিক আছে? গঠন, পার্লামেন্টের গঠন কোন ধারায় রয়েছে? উত্তর হবে ৭৯ নম্বর ধারাতে রয়েছে। এবং পার্লামেন্ট ৩টি বিভাগ নিয়ে গঠিত। কি আছে? একটা হচ্ছে তোমাদের সবচেয়ে নিম্নকক্ষ, তোমাদের রাষ্ট্রপতি, দেখো রাষ্ট্রপতি, ঠিক আছে? রাজ্যসভা, লোকসভা, ঠিক আছে? আমাদের রাষ্ট্রপতি, রাজ্যসভা হচ্ছে আমাদের উচ্চকক্ষ এবং লোকসভা আমাদের নিম্নকক্ষ। এগুলো কিন্তু ভালো করে করবে। আর কোনো ব্যক্তি কিন্তু একই সাথে রাজ্যসভা এবং লোকসভার সদস্য হতে পারেন না। মানে যেকোনো একটা সভারই সদস্য হতে হবে।
দেখো আমরা রাজ্যসভা সম্পর্কে একটু দেখে নিই। দেখো প্রকৃতি এটা হচ্ছে এটা স্থায়ী কক্ষ, এটা কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না। আমরা জানি লোকসভার ভোট তোমরা সকলে দেখো 5 বছর পর লোকসভা ভোট হয়। তো লোকসভা কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর অন্তর কিন্তু ভেঙে যায়। তার আগেও ভাঙতে পারে, কোনো সমস্যা নেই। 1 দিনও ভাঙতে পারে, 2 দিনও ভাঙতে পারে। কিন্তু একটা টাইম হচ্ছে 5 বছর। কিন্তু রাজ্যসভা কিন্তু কখনোই ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভার কিন্তু সদস্য সংখ্যা কত? এর 250 জন সদস্য এবং বর্তমানে যদি বলি তাহলে কিন্তু 245 জন এবং রাষ্ট্রপতি 12 জন সদস্যকে কিন্তু মনোনয়ন করতে পারে এবং কার্যকাল 6 বছর। দেখো যদি বলে রাজ্যসভার কার্যকাল কত বছর তাহলে কিন্তু সেটা মানে স্থায়ী। যদি বলে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর তাহলে কিন্তু 6 বছর হবে। ঠিক আছে? প্রতি 2 বছর অন্তর কিন্তু যে রাজ্যসভার সদস্য থাকে তার 3-এর 1 অংশ কিন্তু অবসর গ্রহণ করে। ধরো আমি বলছি 30 জন হচ্ছে রাজ্যসভার সদস্য। তাহলে 1/3 অংশ কত? 10 জন। তো প্রত্যেক 2 বছর অন্তর কিন্তু 10 জন যাবে এবং নতুন 10 জন কিন্তু আসবে। তাই জন্য কিন্তু রাজ্যসভা কিন্তু কখনোই ভেঙে যায় না। শুধুমাত্র সদস্য কিন্তু অবসর নেয় এবং বাকি সদস্য কিন্তু তখনই যোগ হয়ে যায়। তাই জন্য কিন্তু রাজ্যসভা কখনোই ভেঙে যায় না। এগুলো একটু মাথায় রাখবে। আর রাজ্যসভা যদি বলে ন্যূনতম বছর কত হতে হবে মানে রাজ্যসভার মেম্বার হওয়ার জন্য তাহলে কিন্তু 30 বছর। আর চেয়ারম্যান হচ্ছে ক্ষমতা বলে উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। মানে যিনি উপরাষ্ট্রপতি বর্তমানে হবেন তিনিই কিন্তু রাজ্যসভার অটোমেটিক্যালি চেয়ারম্যান তিনিই থাকবেন। এবার লোকসভা দেখে নিই, ধারা নম্বর 81। এখানে কিন্তু প্রত্যেক 5 বছর ভেঙে দেওয়া হয়। সর্বোচ্চ সংখ্যা কত? 552 জন, বর্তমানে 543 জন। যে 2 জন আগে ছিল কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান, সেটা কিন্তু 104 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছে। কার্যকাল 5 বছর, যোগ্যতা কি করতে হবে? 25 বছর কিন্তু হতে হবে ন্যূনতম এবং প্রিসাইডিং অফিসার কে হচ্ছে লোকসভার স্পিকার। বর্তমানে কে তোমরা কমেন্ট করো। বাকি ধারাগুলো দিয়ে দিয়েছি, তোমরা ধারাগুলো কিন্তু দেখে নিতে পারো। সংসদীয় পরিভাষা কি আছে? মানে কিছু ভাষা আছে যেগুলো দিতে পারে। কোরাম মানে কি? কোরাম মানে হচ্ছে একটা ন্যূনতম একটা যে স সদস্য সংখ্যা উপস্থিত থাকতে হবে তাহলে কিন্তু সংসদের যে অধিবেশন বা সেশন সেগুলো কিন্তু শুরু করা যাবে। সেটা কত? সেটা হচ্ছে 10-এর 1 ভাগ। ঠিক আছে? 0 আওয়ার কি? 0 আওয়ার হচ্ছে প্রশ্ন উত্তরের ঠিক পরে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে এবং অনাস্থা প্রস্তাব শুধুমাত্র লোকসভাতেই আনা যায়। এটা মাথায় রাখবে। তারপর ভারতের রাষ্ট্রপতি চলে আসি। রাষ্ট্রপতি দেখো 52 থেকে 62 নম্বর ধারা। মর্যাদা কি? ভারতের কিন্তু তিনি 1ম নাগরিক এবং রাষ্ট্রের সাংবিধানিক প্রধান। এটা মাথায় রাখবে। যোগ্যতা কি? ভারতের নাগরিক হতে হবে, 35 বছর বয়স হতে হবে এবং লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। মানে যোগ্য থাকতে হবে, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা কিন্তু তাকে থাকতে হবে। নিয়োগ কি? একটা ইলেক্টোরাল কলেজের মাধ্যমে তিনি নিয়োগ করা হয়, এটা অত কিছু দেবে না। শপথ, তাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করেন, এটা কিন্তু পরীক্ষা দিতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ এবং তার কার্যকালের সময় হচ্ছে 5 বছর। বর্তমান রাষ্ট্রপতিকে কমেন্ট করে জানাও। চলে আসি এবার আমরা রাষ্ট্রপতির ক্ষমতা এবং ইমপিচমেন্ট। দেখো রাষ্ট্রপতির কি ক্ষমতা রয়েছে? তিনি কিন্তু নিয়োগ সংক্রান্ত ক্ষমতা, তিনি ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতি এবং নির্বাচন কমিশনারদের কিন্তু তিনি নিয়োগ করে থাকেন। তিনি সামরিক ক্ষমতা কি রয়েছেন? তিনি কিন্তু ভারতের প্রতিরক্ষা বাহিনী যেমন আর্মি, নেভি, এয়ারফোর্স তিনি কিন্তু সর্বাধিনায়ক। এটা মনে রাখবে। এবং তিনি কিন্তু জাতীয় জরুরি অবস্থা 3 ধরনের যে জরুরি অবস্থা রয়েছে সেটা কিন্তু তিনি জারি করতে পারেন। কি জরুরি অবস্থা? জাতীয় জরুরি অবস্থা ধারা নম্বর 352, রাষ্ট্রপতি শাসন ধারা নম্বর 356 এবং আর্থিক জরুরি অবস্থা ধারা নম্বর 360। এটা কিন্তু তিনি জারি করতে পারেন। ইমপিচমেন্ট কি? ইমপিচমেন্ট হচ্ছে রাষ্ট্রপতির যে অপসারণের পদ্ধতিটাকেই কিন্তু ইমপিচমেন্ট বলা হয়। এটা আমরা ইউএস এর সংবিধান থেকে নিয়েছি এবং এটা কত নম্বর ধারা? 61 নম্বর ধারা। ঠিক আছে? এবার চলে আসি আমরা ভারতের উপরাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট। ধারা হচ্ছে কত? 63 থেকে 71। পদমর্যাদা, তিনি ভারতের 2য় সর্বোচ্চ পদাধিকারী এবং যোগ্যতা কত? 35 বছর হতে হবে এবং রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা তাকে থাকতে হবে। প্রধান কাজ কি? তিনি হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেন। এগুলো দেবেন অতটা তোমাদের। ঠিক আছে? তিনি যদি বলে উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান তাকে কিন্তু হবে রাষ্ট্রপতি হবে। এগুলো মাথায় রাখবে তাহলেই হবে। বাকি আমি তোমাদের ধারাগুলো দিয়ে দিয়েছি, ধারাগুলো দেখে নেবে। এবার যদি বলি আমরা ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? রাজেন্দ্র প্রসাদ, দীর্ঘতম পদে ছিলেন তিনি। প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা প্যাটেল। প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। নির্বিরোধ মানে হচ্ছে মানে কারোর সাথে কোনো মানে রাষ্ট্রপতি যখন নির্বাচনিত হয় তখন তো প্রতিদ্বন্দ্বিতা হয়। তখন কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই যদি বলে কে জিতেছে তাহলে কিন্তু হবে নীলাভ সিং সঞ্জীব রেড্ডি। প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে? এবার আমরা চলে আসি ভারতের অ্যাটর্নি জেনারেল। দেখো ভারতের অ্যাটর্নি জেনারেল কোন ধারা? কত নম্বর ধারা? 76 নম্বর ধারা। মর্যাদা, তিনি ভারতের সর্বোচ্চ আইন অফিসার, হাইয়েস্ট ল অফিসার। তিনি কিন্তু রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন। আর বিশেষ ক্ষমতা 88 নম্বর ধারাতে রয়েছে। তিনি কিন্তু সংসদের যেকোনো কক্ষের অধিবেশনে অংশ নিতে পারবেন এবং কথা বলতে পারবেন, কিন্তু তিনি কিন্তু ভোট দিতে পারবেন না। সংসদে তো কোনো আইন পাশের জন্য ভোট দেওয়া হয়, কিন্তু তিনি কিন্তু প্রত্যেকটা মানে যেকোনো কক্ষে যেকোনো অধিবেশনে কিন্তু তিনি থাকতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু তিনি কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। এটা কিন্তু মাথায় রাখবে। এবং তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা থাকতে হবে এবং কিন্তু এনার কিন্তু কোনো রকমের যে কার্যকাল সেটা কিন্তু নেই। রাষ্ট্রপতির যে প্রেসিডেন্টের প্রেসার পর্যন্ত তিনি তার পদে কিন্তু তিনি থাকেন। এটা কিন্তু মনে রাখবে। এবার চলে আসি আমরা সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। কত নম্বর ধারা? 148 নম্বর ধারা। পদমর্যাদা কিন্তু তিনি কি? তাকে কিন্তু ভারতের
সরকারি তহবিলের রক্ষক অর্থাৎ গার্ডিয়ান অফ দ্য পাবলিক পার্স, এটা কিন্তু তাকে বলা হয়। কার্যকাল 6 বছর অথবা 65 বছর হলে যেটা হবে সেটা কিন্তু তার কিন্তু এটাই মানে কার্যকালের সীমা 6 বছর অথবা 65 বছর। মানে ধরো কেউ ধরো 60 কেউ ধরো আ 61 বছরে ত্যাগ হলেন, 61 বছর ধরলাম আমি, এবং তখন তো তার তো 65 বছর আগে হবে। মানে 6 বছর কমপ্লিট হওয়ার আগেই তো 65 বছর হয়ে যাবে। তো সেটাই তিনি অবসর গ্রহণ করবেন। এটাই এখানে বলছে। দায়িত্ব কি? তিনি হচ্ছে সমস্ত আয়-ব্যয়ের পরীক্ষা-নিরীক্ষা করেন ভারত কেন্দ্র রাজ্য সরকারের, এবং তাকে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। এটা কিন্তু মাথায় রাখবেন। এটা কিন্তু ধারা 148 থেকে 150-51 এটা মাথায় রাখবে। ভারতে যদি ১ম অ্যাটর্নি জেনারেল বলে তাহলে কি হবে? তাহলে কিন্তু এমসি শীতলাবাদ, এবং ভারতের ১ম ক্যাগ হচ্ছে কি? ডক্টর নরহরি সরি। আর ভারতের সর্বোচ্চ আইন অফিসারকে কি বলা হয়? অ্যাডভোকেট জেনারেল কত নম্বর ধারা? ১65। মানে কেন্দ্রের সর্বোচ্চ ল অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল ৭৬ নম্বর ধারা, এবং যদি বলে রাজ্যের কে? তাহলে কিন্তু অ্যাডভোকেট জেনারেল ১৬৫ নম্বর ধারা। এবার চলে এসে আমরা সুপ্রিম কোর্টে। দেখো সুপ্রিম কোর্ট এখান থেকে কোন প্রশ্ন দিতে পারে? ৫ নম্বর পার্টে রয়েছে এবং কত নম্বর ধারা? ১২৪ থেকে ১৪৭। দেখো একটা তোমার প্রশ্ন আমি বলে দিই। দেখো রাষ্ট্রপতির ১২৩ নম্বর ধারাতে কি রয়েছে? কিন্তু অর্ডিন্যান্স। এটা কিন্তু একটু মাথায় রাখবে। আর পার্ডনিং পাওয়ার কত রয়েছে? পার্ডনিং পাওয়ার মানে ক্ষমা করার ক্ষমতা রয়েছে কিন্তু ৭২ নম্বর ধারাতে। এটা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? পার্ডনিং পাওয়ার ৭২ আর অর্ডিন্যান্সের পাওয়ার হচ্ছে ১২৩। এটা একটু মাথায় রেখে দেবে। এটা এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে। তারপরে কি বললাম আমরা? কোথায় গেলাম? এটা রয়েছে। তারপরে হচ্ছে প্রতিষ্ঠা কবে হয়? ২৮শে জানুয়ারি ১৯৫০। বর্তমান গঠন ৩৪ জন বর্তমানে রয়েছে, একজন প্রধান বিচারপতি এবং ৩৩ জন কিন্তু অন্য বিচারপতি। নিয়োগ হচ্ছে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন, যেটা তোমাদের আগেই বললাম, এবং অবসরকালীন সময় কত? ৬৫ বছর কিন্তু তাদের অবসরকালীন সময়। এবার আমাদের সুপ্রিম কোর্টের ক্ষমতা দেখে নিই। দেখো সুপ্রিম কোর্টের মূল এলাকা কত নম্বর ধারায় রয়েছে? ১৩১ নম্বর ধারায় যে মূল এলাকা রয়েছে, এখানে কেন্দ্র, রাজ্য এবং রাজ্য ধরো কেন্দ্রের সাথে রাজ্যের, রাজ্যের সাথে রাজ্যের, বা অন্য রাজ্যের সাথে রাজ্যের, কেন্দ্রের সাথে কেন্দ্রের যদি কোনো সমস্যা হয়, ঝামেলা হয়, তখন কিন্তু এখানে মীমাংসা করা হয়। পরামর্শদান এলাকা মানে অ্যাডভাইজারি যদি বলে তাহলে কিন্তু ১৪৩ নম্বর ধারায় রয়েছে। মানে রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের কাছে কোনো একটা অ্যাডভাইস নিতে পারে। তো এটা কত নম্বর ধারা? ১৪৩ নম্বর ধারায়। কোর্ট অফ রেকর্ড যদি বলে তাহলে কিন্তু ১২৯ নম্বর ধারায় রয়েছে। মানে সুপ্রিম কোর্টের কিছু ধরো কেস আছে, একটা জটিল কেস বা একটা ফেমাস কেস। সেই কেসটার যে আম জি মানে সেই যে কেসটা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট রেকর্ড হিসেবে রাখতে পারে। পরবর্তী যদি অন্য কোনো কেস আসে তাহলে কিন্তু সেটাকে তারা ইউজ করতে পারবে। মৌলিক অধিকার রক্ষা মানে যে সুপ্রিম কোর্টের রিট জারি করার যে ক্ষমতা সেটা কিন্তু ৩২ নম্বর ধারায় রয়েছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। ভারতের হাইকোর্ট দেখে নিই। হাইকোর্টে কত নম্বর ধারা? হাইকোর্টে হচ্ছে ২১৪ থেকে ৩৩১, এই ২১৪ থেকে ২৩১। বর্তমানে কিন্তু ভারতে টোটাল ২৫ টা হাইকোর্ট রয়েছে, এবং এটা মনে রাখবে যে একটা হাইকোর্টে কিন্তু ২ টো রাজ্যের কাজ হয়। এটা কিন্তু মাথায় রাখবে। তারপরে শপথ, রাজ্যপাল কিন্তু হাইকোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান, এবং অবসরকালীন সময় হচ্ছে ৬২ বছর, এবং রিট জারি করার ক্ষমতা কত নম্বর ধারায় রয়েছে? ২২৬ নম্বর ধারা। ওকে? এবার চলে এসে আমরা দেখো এগুলো তোমরা দেখে রাখবে। ধারাগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলো তোমরা পিডিএফ নিয়ে দেখে রাখবে। এবার দেখি একটুখানি ভারতের ১ম বিচারপতি যিনি কে ছিলেন? তারা হচ্ছে হীরালাল জে কানিয়া। ১ম সুপ্রিম কোর্টের ১ম মহিলা বিচারপতি ছিলেন ফতিমা বিবি। ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটা? উত্তর হবে কলকাতা হাইকোর্ট। ১৮৬২ সালে গঠিত হয়। পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর পুঞ্জের জন্য একটা হাইকোর্ট আছে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট। ভারতের নবীনতম মানে একদম লাস্ট যে হাইকোর্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট অমরাবতী। ওকে? এবার আমাদের চলে আসি রাজ্যপাল। দেখো রাজ্যপালের কোন ধারাতে রয়েছে? ৬ষ্ঠ নং অংশতে রয়েছে, এবং ১৫৩ থেকে ১৬২ মর্যাদা। তিনি হচ্ছে রাজ্যের সাংবিধানিক প্রধান। মানে আমাদের যেমন ধরো রাষ্ট্রপতি যেমন কেন্দ্রে, তেমন কিন্তু রাজ্যপাল ধরতে পারো তোমরা। নিয়োগ হচ্ছে রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন। যোগ্যতা ৩৫ বছর বয়স হতে হবে তাকে। শপথ, তিনি কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পাঠ করান, এবং কার্যকাল হচ্ছে সাধারণত ৫ বছর থাকে। তবে রাষ্ট্রপতি তাকে কিন্তু যেকোনো সময় পদচ্যুত করতে পারেন। হয়ে গেল? এবার আমরা রাজ্যপালের কিছু ক্ষমতা দেখে নিই। বিশেষ ক্ষমতা কি আছে? নিয়োগ সংক্রান্ত ক্ষমতা তিনি কিন্তু মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের যে সদস্য তাদের কিন্তু তিনি নিয়োগ করেন। মানে রাজ্য লেভেলে যে সমস্ত নিয়োগ হয় তিনি সেগুলো করে থাকেন। তিনি কিন্তু অর্ডিন্যান্স জারি করতে পারেন কত? ২৩১ নম্বর ধারায় ২১৩। আমি কি বললাম? রাষ্ট্রপতির কত? রাষ্ট্রপতির হচ্ছে ১২৩, আর রাজ্যপালের হচ্ছে ২১৩। এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আর ক্ষমা করার ক্ষমতা কত? ১৬১, আর রাষ্ট্রপতির কত? ৭২ বার্ডেনিং পাওয়ার। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? মানে একটা জিনিস মনে রাখবে যে এখানে লেখাই আছে আ তিনি কিন্তু দেখো যে সাজা দেওয়া সাজাটা কিন্তু তিনি কম করতে পারেন। কিন্তু তিনি মৃত্যুদণ্ডটা কিন্তু তিনি ক্ষমা করতে পারেন না। সেটা কিন্তু আবার রাষ্ট্রপতি পারেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। এবার হচ্ছে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা একবার দেখে নিই। দেখো মর্যাদা, তিনি রাজ্যের প্রকৃত প্রধান মুখ্যমন্ত্রী। তিনি হচ্ছে ধারা কত? ধারা হচ্ছে ১৬৪ নং ধারা অনুযায়ী আমাদের মুখ্যমন্ত্রী মানে যে গঠন মুখ্যমন্ত্রীর, মানে ভারতের যে একটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী, সেটা হচ্ছে ১৬৪ নম্বর ধারায় বলা হয়েছে।
দায়বদ্ধ তিনি কিন্তু যৌথভাবে বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন এবং সদস্য সংখ্যা হয়ে গেল। এবার চলে এসে আমরা পরবর্তী যেটা আছে, দেখো এখানে তোমরা ধারাগুলো তোমরা পিডিএফ থেকে দেখে নেবে, আমি আর বলবো না। দেখো যদি বলে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালকে, তো উত্তর হবে কিন্তু চক্রবর্তী রাজাগোপালাচারী। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম মুখ্যমন্ত্রী মানে দীর্ঘতম সময়ের জন্য জ্যোতি বসু, এবং প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি বর্তমানেও আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে, চলে এসে এবার আমরা ইউপিএসসি এবং স্টেট পিএসসি কত নম্বর ধারা 315 থেকে 323। দেখো কত নম্বর অংশ যদি বলে কত নম্বর পার্ট, তাহলে কিন্তু হবে 14 নম্বর পার্টে রয়েছে। ঠিক আছে, গঠনগুলো দেখো না। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা ইউপিএসসি আমরা সকলে জানি, এবং প্রতিটি রাজ্যে করে একটি করে পাবলিক সার্ভিস কমিশন রয়েছে। আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন WBPSC এখনো কিন্তু ঘুমিয়ে আছে, তার জন্য কিন্তু দেখা যাচ্ছে না এখন, শীত ঘুম দিচ্ছে। ঠিক আছে, যাই হোক, দেখো ইউপিএসসি চেয়ারম্যান হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন, এবং পিএস মানে স্টেট পিএসসি যে চেয়ারম্যান তাকে কিন্তু রাজ্যপাল নিয়োগ করে। আমাদের যে স্টেট পিএসসি আছে, আমাদের WBPSC, সেইখানে কিন্তু নিয়োগ হয়েছে একজন সিরিয়াল অভিনেতার। কেননা করেছেন আমি জানি না। ঠিক আছে, এবং কি বলে ইউপিএসসির যদি বলে কার্যকাল কত, হচ্ছে 6 বছর অথবা 65 বছর, আর স্টেট পিএসসি 6 বছর অথবা 62 বছর। ওকে, এবার আমরা স্টেট পিএসসির বিশেষ কিছু ক্ষমতা, তোমরা দেখো আমি এটা একটু বলছি, তোমরা এটা একটু দেখে নেবে। ঠিক আছে, এগুলো অতটা তোমাদের পরীক্ষা দেওয়ার সম্ভাবনা কম, তোমরা দেখে নেবে। ঠিক আছে, এবার আমাদের লোকপাল লোকযোগ দেখে নিই আমরা একটা। দেখো অম্বুডসম্যান ধারণা থেকে নেওয়া হয়েছে, এটা প্রথমে কিন্তু সুইডেনে চালু হয়েছিল। মানে এই ধারণাটা উদ্দেশ্য কি, সরকারি যে অধিকারিরা যারা আছেন তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ সেটা কিন্তু তদন্ত করার জন্য কিন্তু এগুলোকে লোকপাল লোকায়ুক্ত কিন্তু নিয়োগ করা হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, গঠন করা হয়েছে। লোকপাল এটি একটি কেন্দ্রীয় স্তরের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান। এটা গঠন একজন চেয়ারম্যান এবং সর্বোচ্চ 8জন সদস্য থাকে, এবং রাষ্ট্রপতি নিয়োগ করেন। লোকায়ুক্ত কি এর একটি রাজ্য স্তরের দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান, এবং কিন্তু রাজ্যপাল একে নিয়োগ করে থাকেন। এগুলো কিন্তু ভালো করে একটু মাথায় রাখবে। বাকি তোমাদের এই ধারাগুলো তোমরা নিজেরাই লিখে রাখবে। ওকে, এবার আমরা দেখো প্রথম লোকপাল যদি বলি তাহলে হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ। প্রথম রাজ্য যে ভারতের মহারাষ্ট্র, প্রথম রাজ্য যারা লোকযুক্ত যে লোকায়ুক্ত যে বিল সেটা কিন্তু তারা পাশ করেন কত সালে, 1971 সালে। ওকে, এগুলো কিন্তু একটু মাথায় রেখে রাখবে এই জিনিসগুলো। এবার আমরা চলেছি নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন, ধারা কত 324 থেকে 329। কত নম্বর পার্ট, 15 নম্বর পার্টে রয়েছে। এই গঠন কি আছে, একজন মুখ্য নির্বাচন কমিশনার, দুজন নির্বাচন কমিশনার। এটা কিন্তু মাথায় রাখবে। দেখো কেন আগে কিন্তু একজনই ছিলেন, এখন দুজন, এখন কিন্তু এক্সট্রা করা হয়েছে একটাই কারণ হচ্ছে যেহেতু আমাদের আগে কিন্তু ভোটাধিকারের বয়স ছিল হচ্ছে 21, তাই কিন্তু অনেকটা মানে 21, এবং তারপরে কিন্তু একটা সংশোধনের মাধ্যমে লেখা আছে। দেখো 61তম যে সংবিধান সংশোধন হয়েছিল 1989 সালে, এর মাধ্যমে কিন্তু ভোটাধিকার মানে ভোটের যে বয়স সেটা কিন্তু 21 থেকে 18 করা হয়েছে। তার মানে 18 থেকে 18 বছরের থেকে তোমাদের 20 বছরের মধ্যে যেই মানুষজন আছে তারা কিন্তু তার আন্ডারে চলে আসলো। এবার তখন কিন্তু একটা চাপ বেড়ে গেল, তার জন্য কিন্তু আরো কিন্তু মানে 2জন নির্বাচন কমিশন কিন্তু অ্যাড করা হয়েছে। পরে প্রথমে কিন্তু একজনই ছিল। মেয়াদ হচ্ছে 6 বছর, 65 বছর, এটা মাথায় রাখবে। বাকিগুলো তোমরা দেখে নেবে। পঞ্চায়েতের আমার পঞ্চায়েত থেকে প্রশ্ন দেয়। আমার যদি বলে পঞ্চায়েত কত স্তরীয়, তাহলে কিন্তু 3 স্তরীয় পঞ্চায়েত। 3 স্তরীয় কি প্রথমে সবার নিচে হচ্ছে তোমাদের গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে গ্রাম সমিতি, সবার উপরে হচ্ছে তোমাদের জেলা পরিষদ। এটা কিন্তু মাথায় রাখবে। পঞ্চায়েত যদি বলে যে কোন সংশোধনের মাধ্যমে কার্যকর করা হয়, তাহলে কিন্তু হয় তোমাদের 73তম সংবিধান সংশোধন 1992 সালে। ঠিক আছে, এটা হচ্ছে কত নং সংবিধানের কিন্তু 9তম এবং 11তম তফসিলে কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু 29টা বিষয় যুক্ত করা হয়েছে। এটা ভালো করে মাথায় রাখবে। মানে 9তম অংশ মানে 9তম পার্টে এবং 11তম তফসিলে কিন্তু রয়েছে, এবং 29টা বিষয় কিন্তু টোটাল রয়েছে। এটা মাথায় রাখবে। তোমাদের বলে দিলাম গ্রাম পঞ্চায়েত গ্রাম স্তর, পঞ্চায়েত সমিতি ব্লক স্তর, এবং জেলা পরিষদ হচ্ছে জেলা স্তর। ঠিক আছে, যদি প্রথম পঞ্চায়েত কোথায় গঠিত হয়, তাহলে কিন্তু হবে 1959 সালের 2 অক্টোবর রাজস্থানের নাগৌর জেলাতে। সংরক্ষণ কত, মহিলাদের জন্য 33% কিন্তু সিট রয়েছে। এবং পশ্চিমবঙ্গে যদি বলে তাহলে কিন্তু 50%। ওকে, দেখো যদি বলে কোনো কিছু উল্লেখ না পায়, যদি বলে যে ভারতের পঞ্চায়েতে মানে মহিলাদের সিট কতটা রয়েছে, তাহলে কিন্তু 3/1%, 3/1 মানে হচ্ছে 33%। যদি বলে পশ্চিমবঙ্গ যদি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু হবে 50%। ওকে, বাকি তোমরা এইগুলো দেখে রাখবে। দেখো আমাদের যদি বলে ভোটাধিকার দিবস কবে, তাহলে 25 জানুয়ারি। ভারতের পঞ্চায়েতের দিবস কবে, তাহলে কিন্তু 24শে এপ্রিল। ওকে, এগুলো কিন্তু দেখে রাখবে। এবার চলেছি আমরা সংবিধান সংশোধন। এখান থেকে প্রশ্ন দিতে পারে এটা কত নম্বর পার্টে রয়েছে, 20 নম্বর পার্টে, ধারা কত 368। এটা তোমাদের আগেই বললাম, এটা কিন্তু দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, সংবিধান সংশোধনের চূড়ান্ত ক্ষমতা কার কাছে থাকে, উত্তর হবে কিন্তু পার্লামেন্ট বা সংসদের কাছে কিন্তু থাকে। বাকি তোমরা এগুলো দেখে রাখবে। না সরি এগুলো দেখে রাখবে না, এগুলো তোমাদের বলে দিচ্ছি। এগুলো হচ্ছে তোমাদের
সংবিধান সংশোধনী, গুরুত্বপূর্ণ সংশোধনী যেখান থেকে প্রশ্ন দিতে পারে। একটা হচ্ছে 42তম, যেটা তোমাদের প্রথমেই বলেছিলাম আমি 1976 সালে। এটার মাধ্যমে আমাদের প্রস্তাবনায় 3টি গুরুত্বপূর্ণ শব্দ যোগ হয়। কি, কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি। 44তমতে 1978, যেটা আমরা তোমাদের আবার আগে বললাম। আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের যে মৌলিক অধিকার ছিল 7টা, তার মধ্যে একটা যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, সেটা কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয় এবং তাকে আইনি অধিকার 300 নম্বর ধারাতে যুক্ত করা হয়। 52তম সংবিধান সংশোধনী কি আছে? 1925 সালে হয়। এটা কি? অ্যান্টি ডিফেকশন ল, অর্থাৎ যেটা দলবিরোধী আইন যেটা আছে সেটা কিন্তু প্রবর্তন করা হয় এবং এটা কত নম্বর তফসিল? এটা কিন্তু 10 নম্বর তফসিল। 61তম এইমাত্র তোমাদের বললাম যে 1989 সালে এটাকে ভোটাধিকার 21 থেকে কমিয়ে 18 করা হয়। 73-74 কি করা হয়? 73-74 এটা হচ্ছে 1992 সাল। 73 করা হয় পঞ্চায়েত এবং 74 করা হয় যে আমাদের মিউনিসিপ্যালিটি বা পৌরসভা, সেটা কিন্তু কার্যকর করা হয়। 101তম, যেটা 2016 সালে, এটার মাধ্যমে কিন্তু জিএসটি, মানে জিএসটি তোমরা সকল কিছুতে দাও জিএসটি। সেই যে জিএসটি সেটা কিন্তু প্রবর্তন করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 101তম, 2016 সালে। ঠিক আছে? হয়ে গেল। এবার চলে এসে আমরা সংবিধানের তফসিলগুলো দেখে রাখবে তোমরা একটুখানি। দেখো, প্রথম তফসিলে রয়েছে আমাদের কি, কি রয়েছে? বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। টোটাল কিন্তু 12টা তফসিল রয়েছে, এটা মাথায় রাখবে। 3 নম্বরে রয়েছে শপথ গ্রহণ সংক্রান্ত। 4 নম্বরে হচ্ছে রাজ্যসভার আইন, মানে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের বলে দিচ্ছি। 7 নম্বরে রয়েছে কেন্দ্র রাজ্যের ক্ষমতার বন্টন। তারপর হচ্ছে আমাদের 8 নম্বরে রয়েছে 22টি ভাষা, আমাদের যে সাংবিধানিক ভাষা সেটা রয়েছে। প্রথমে কিন্তু 14টা ছিল। 10 নম্বর সংবিধানের এইমাত্র বললাম যেটা দলত্যাগ বিরোধী আইন রয়েছে 10তম তফসিলে। 11তমতে রয়েছে তোমাদের পঞ্চায়েত রাজ, সেখানে কিন্তু 29টা বিষয় রয়েছে এবং 12তমে রয়েছে কি তোমাদের পৌরসভা, সেখানে কিন্তু 18টা বিষয় রয়েছে। এগুলো কিন্তু মাথায় অবশ্যই রাখবে। এবার জরুরি অবস্থা চলে আসি। জরুরি অবস্থা দেখো, এটা হচ্ছে 18তম সংবিধানের পার্টে রয়েছে এবং 352 থেকে 360 নম্বর ধারার মধ্যে রয়েছে। উৎস এটা কিন্তু জার্মানি থেকে নেওয়া হয়েছে এবং ক্ষমতা কি আছে? এই যে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা কিন্তু একমাত্র রাষ্ট্রপতির কাছেই রয়েছে। আমাদের জরুরি অবস্থা কত ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা 352 নম্বর ধারা, রাষ্ট্রপতি শাসন 3টা হচ্ছে 356 এবং আর্থিক জরুরি অবস্থা 360 নম্বর ধারা। ঠিক আছে? 300 জাতীয় জরুরি অবস্থা কখন জারি করা হয়? যখন যুদ্ধ, তারপরে বাহ্যিক কোনো ধরো আক্রমণ বা সশস্ত্র বিরুদ্ধে বিদ্রোহ হলো তখন। রাষ্ট্রপতি শাসন মানে একটা রাজ্য চলছে, ঠিক আছে? রাজ্য ধরো একটা সাংবিধানিকভাবে চলছে না বা সেই রাজ্যের মধ্যে একটা অচলাবস্থা দেখা দিল। সেই যে যখন দেখা দেয় তখন রাষ্ট্রপতি কিন্তু সেই রাজ্যটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, মানে নিজে সেটাকে শাসন করে। সেটাই হচ্ছে রাষ্ট্রপতি শাসন। এবং আর্থিক জরুরি অবস্থা হচ্ছে ধরো দেশের মধ্যে আর্থিক স্থায়িত্ব বিপন্ন হলো। এটা কিন্তু একবারও ভারতে জারি করা হয়নি। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? দেখো, বাকিগুলো তোমরা এগুলো একটু দেখে রাখবে, এগুলো নিজেরাই দেখে রাখবে। ঠিক আছে? আর জাতীয় জরুরি অবস্থার সময় কিন্তু 20 এবং 21 নম্বর ধারা স্থগিত রাখা যায় না। এটা ভালো করে দেখবে। এবং ভারতে 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। কোথায়, কবে, 1962, 71 এবং 75। এগুলো কিন্তু দেখে রাখবে। ওকে? এই যে এই বলেই দিই, এখানে দেখো, এই যে জাতীয় জরুরি অবস্থা, এই যে ঘোষণাটা কিন্তু 1 মাসের মধ্যে সংসদ কর্তৃক এটা কিন্তু অনুমোদিত হতে হবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? তারপরে রাষ্ট্রপতি শাসন ও আর্থিক জরুরি অবস্থা, এটা তোমরা দেখে রাখো। এটা আমি তোমাদের বলে দিলাম। আর আর্থিক জরুরি অবস্থা কিন্তু একবার ভারতে জারি হয়নি, এটা তোমাদের প্রথমেই বলেছি। বাকি তোমরা এগুলো একটু দেখে রাখবে। অর্থ কমিশন, ফাইন্যান্স কমিশন, দেখো ধারা কত? 280 নম্বর ধারা। প্রতি 5 বছর অন্তর কিন্তু রাষ্ট্রপতি কমিশন গঠন করে থাকে এবং এই যে কমিশন তার রিপোর্টটা কিন্তু রাষ্ট্রপতির কাছেই পেশ করেন। এটা কিন্তু মাথায় রাখবে। ওকে? তারপর একটু দেখে নাও, প্রথম যদি অর্থ কমিশনার বলে তাহলে কিন্তু কেসি নিয়োগী, এবং বর্তমান যদি বলে তাহলে কিন্তু 16তম, যদি বলে 16তম তাহলে কিন্তু অরবিন্দ পানাগারিয়া। এটা কিন্তু একটু মাথায় রাখবে। তারপরে হচ্ছে সরকারি তহবিলটা দেখে নিই। আমাদের 3 ধরনের তহবিল রয়েছে। কি, কি আছে? সঞ্চিত তহবিল বা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে 266 নম্বর ধারায় রয়েছে। তারপর হচ্ছে আকস্মিক মানে কন্টিজেন্সি ফান্ড, এটা কিন্তু আমাদের 267 নম্বর ধারায় রয়েছে। এবং সরকারি বা মানে পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, এটা কিন্তু 266 নম্বর ধারায় রয়েছে। এগুলো কিন্তু জাস্ট তোমাদের ধারাগুলো দিতে পারে, এগুলো কিন্তু দেখে রাখবে। বা বলতে পারে কত ধরনের ফান্ড রয়েছে? 3 ধরনের ফান্ড রয়েছে। ঠিক আছে? একটা হচ্ছে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, একটা হচ্ছে কন্টিজেন্সি ফান্ড অফ ইন্ডিয়া, একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি। ঠিক আছে? মাঝে, মাঝে উচ্চারণটা মানে প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল হয়ে যায়, মানে তাঁতির পকাতে গিয়ে তো অনেকে বলে, তাই জন্য ওই আস্তে, আস্তে চেষ্টা করি। তারপরে তোমরা ধারাগুলো দেখে রাখো। নেক্সট আমরা দেখিয়ে নিই। এগুলো তোমরা দেখে রাখো। তারপরে আমরা চলে আসি পরিকল্পনা কমিশন, মানে প্ল্যানিং কমিশন। এখান থেকেও প্রশ্ন দেয়। প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা কবে হয়? 15ই মার্চ 1950 সালে। এটা হচ্ছে একটা হচ্ছে অসাংবিধানিক মানে প্রতিষ্ঠান, এটা মাথায় রাখবে। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা তৈরি করার জন্য এটা গঠিত হয়েছিল। যেটা বিলুপ্তি কবে হয়? 17ই আগস্ট 2014 সালে। এটার বিলুপ্তি হয়ে কোন মানে সংগঠন তৈরি হয়? উত্তর হবে কিন্তু নীতি আয়োগ, যেটা বর্তমানে এখনো চলছে। এই নীতি আয়োগ বললাম। নীতি আয়োগের ফুল ফর্ম কি? উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে? যেটা এখনো পর্যন্ত
এখনো পর্যন্ত কিন্তু ইন্ডিয়াকে ট্রান্সফর্ম করতে পারেনি। যাই হোক, 1 জানুয়ারি 2015 সালে এটা গঠিত হয়। এটা হচ্ছে ভারত সরকারের প্রধান থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত হয়। শুধু থিঙ্কই করে যাচ্ছে, আর কোনো কাজ হচ্ছে না। তারপর দেখি আমরা নীতি আয়োগের গঠন। চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারম্যানকে প্রধানমন্ত্রী কর্তৃক নিযুক্ত হয়। বর্তমান যে সুমন বেরি, এটা মাথায় রাখবে। সিইওকে CHABVES সুব্রমণিয়াম, এটা মাথায় রাখবে। বাকিগুলো তোমরা দেখে রাখবে। আমি পরেরটা চলে আসছি। বাকি তোমরা যেগুলো দেখেই রাখো, এগুলো যে আছে একটু দেখে রাখবে। পরিকল্পনা কমিশনের প্রথম যদি চেয়ারম্যান বলি তাহলে কিন্তু হবে জওহরলাল নেহেরু। গঠন করেন হচ্ছে সুভাষচন্দ্র বসু 1950 সালে। পরিকল্পনা কমিশনের শেষ ডেপুটি চেয়ারম্যানকে মন্টক সিং আলুওয়ালিয়া, এটা দেখে রাখবে তোমরা। বাকিগুলো তোমরা দেখে রাখবে, ঠিক আছে। আর নিজ আয়োগের প্রথম ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানাগাড়িয়া, এটা দেখে রাখো। এবার বিল দেখে নিই আমরা। দেখো, সাধারণ বিল হচ্ছে অর্ডিনারি বিল। এটি সংসদে যে কোনো কক্ষে মানে পেশ করা যায়, যে কোনো কক্ষে। অর্থ বিল একমাত্র কিন্তু লোকসভায় পেশ করা যায়। এবং রাষ্ট্রপতির ভূমিকা, অর্থ বিল পেশ করার আগে রাষ্ট্রপতির কিন্তু আগাম সুপারিশ নেওয়া অবশ্যই দরকার। মানি বিল দেখে নিই একবার। মানি বিল কত নম্বর ধারা? এটা দেয় কিন্তু পরীক্ষা 110 নম্বর ধারায়, ঠিক আছে। আর এই যে এই জিনিসটা দেয়, ঠিক আছে। হ্যাঁ, এইটা একটা দেয় যে কোনো বিল যে অর্থ বিল কিনা সেটা তো একটা বিচার করার একটা ব্যাপার আছে। সেই বিচারটা কে করে? সেটা হচ্ছে লোকসভার স্পিকার করে, ঠিক আছে। আর কোনো বিল, দেখো, রাজ্যসভার অর্থ বিল বাতিল সংশোধন করতে পারে না। মানে রাজ্যসভায় যে অর্থ বিল আছে, মানি বিল আছে, সেটা কিন্তু সেটা বাতিল বা সংশোধন করতে পারে না। তারা এদের মতামত জানাতে পারে, কিন্তু বাতিল করতে পারে না। আর এই যে বিল, তারা 14 দিনের মধ্যে কিন্তু বিলটিকে আটকে রাখতে পারে। 14 দিন, বেশি পারবে না, ঠিক আছে। যদি 14 দিন পর যদি কিছু না বলে তাহলে ভেবে না হয় তারা কিন্তু মানে হ্যাঁ বলে দিয়েছে, এটাই হচ্ছে কথা। আর এই যে মানি বিল, এই মানি বিলের জন্য কিন্তু কোনো রকমের জয়েন্ট সিটিং বা যৌথ অধিবেশন দেখা যায় না, এটা মাথায় রাখবে। বাকি তোমরা বা এই মানি বিল, অর্থ বিল, এই যে বিলগুলো আছে সেটার ধারা কী আছে সেগুলো কিন্তু আমি একটা ছক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা অবশ্যই দেখে রাখবে। চলে এসে আমরা বিল পদ্ধতি তোমরা দেখে রাখবে, এগুলো আমি আর বলবো না এখন। এই যে তিন রকমের, হ্যাঁ, এবার অর্থনৈতিক বিল, ফাইন্যান্সিয়াল বিল কত নম্বর? 117 নম্বর ধারা, এটা দেখে রাখবে। তারপরে হচ্ছে আমাদের বাজেট হচ্ছে 112 নম্বর ধারা। যদিও বাজেট সেটা কিন্তু আমাদের সংবিধানে কিন্তু বাজেট শব্দটি নেই। সংবিধানে বাজেট কি আছে? অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে বার্ষিক আর্থিক বিবরণী। এটা কিন্তু সংবিধানে রয়েছে। আমাদের যে বাজেট কথাটা কিন্তু সংবিধানের কোথাও কিন্তু উল্লেখ করা নেই। তারপরে দেখো আমাদের রাজ্যসভার গঠন দেখে, রাজ্য আইনসভার গঠন, এটা হচ্ছে 6ষ্ঠ নম্বর অংশে রয়েছে, 168 থেকে 212। এবং বিভিন্ন কক্ষ রয়েছে। একটা হচ্ছে বিধানসভা রয়েছে, এবং আমাদের যে বিধানসভা সেটা হচ্ছে আমাদের নিম্নকক্ষ, এবং আমাদের বিধান পরিষদ সেটা হচ্ছে আমাদের উচ্চকক্ষ। বর্তমানে কিন্তু কেবল 6টা রাজ্যে রয়েছে। কি রাজ্যে রয়েছে? পশ্চিমবঙ্গে নেই। প্রথমে রয়েছে কর্ণাটকে রয়েছে, আন্ধ্রপ্রদেশে রয়েছে, বিহারে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, তেলেঙ্গানাতে রয়েছে, আর তোমাদের মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র, দুটোর মধ্যে একটা রয়েছে। আমার একটুখানি এটা দেখে নেবে, আমার মাথাটা কেমন আসছে না, এটা একটু একবার দেখে রাখবে। বাকিগুলো তোমরা দিতে পারে। এখানে তো আমি দিয়েই দিয়েছি, এবার আমি কেন বলছি। এখানে উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আমি দিয়ে দিচ্ছি, আবার আমি বলছি মনে করে। এখানে মহারাষ্ট্র হবে, মধ্যপ্রদেশ না। ওকে, এবার আমরা বিধানসভা দেখে নিই। বিধানসভার দেখো 5 বছর বিধানসভা একটা অস্থায়ী কক্ষ, আমরা সকলেই জানি বিধানসভা অস্থায়ী কক্ষ। সদস্য সংখ্যা কত? সর্বোচ্চ 500 জন, ন্যূনতম কিন্তু 60 জন, মানে 60 জনের নিচে হবে না, 500 জনের বেশি হবে না। যোগ্যতা 25 বছর হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার সংখ্যা কত? আসন সংখ্যা 294, এটা একটু মাথায় রাখবে। তারপরে এটা বিধান পরিষদ মানে উচ্চ কক্ষ, 30 বছর হতে হবে, এগুলো দেখে রাখবে। ধারা কত? 169, এগুলো দেখে রাখবে। বাকি তোমরা ধারাগুলো দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এগুলো অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে পরীক্ষার আগে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ। আমি পরেরটি আমি দেখো শেষ মুহূর্তে যতটা পেরেছি তোমাদের রিভিশন করে দিয়েছি। আমি আশা করছি এগুলো কিন্তু এর মধ্যে থেকে পরীক্ষায় তোমরা পাবে। দেখো, একদম এই শেষ সময় একদম ডিটেলস আলোচনা করলে ক্লাসগুলো 3 ঘন্টা 4 ঘন্টা, আমি অত ক্লাস চাই না। একটা সাবজেক্টে অত টাইম দাও। এখন তোমরা ভালো করে বেশি মক দাও। মক দিয়ে তোমরা কিন্তু মকগুলো কখন দেবে? যখন ধরো পরীক্ষা স্টার্ট হয়, মানে 12টার সময় কিন্তু মক দেবে। প্রত্যেকে 12টার সময় কিন্তু মক দেবে। তাহলে কিন্তু মানে পরীক্ষা যে টাইমটা সেটা কিন্তু একটা অভ্যাস রূপান্তর হয়ে যাবে, আর ভালো করে পরীক্ষা করতে পারবে। পরিষ্কার? আর WBSSC গ্রুপ সি এর জন্য এটা আমাদের লাস্ট ক্লাস ইউটিউবে। বাকি আমি গ্রুপ ডি পরীক্ষার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেট প্র্যাকটিস করিয়ে দেবো পরীক্ষার আগে। সেগুলো কিন্তু অবশ্যই মানে 1 তারিখে পরেই আসবে, যাতে তোমরা শেষ মুহূর্তে কিছু প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। আর আমি তোমাদের জন্য কিন্তু পরবর্তী যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে তার জন্য ক্লাস আসবে এই পরীক্ষাটা শেষ হওয়ার পরেই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রামের লিঙ্কে ডেসক্রিপশনে রয়েছে, সেখানে ক্লিক করো। প্রথমে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তারপরে লিঙ্কে গিয়ে আমাদের টেলিগ্রামে জয়েন হয়। সেখানে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা বিনামূল্যে পেয়ে যাবে। পরিষ্কার? সেখানে কিন্তু সমস্ত পিডিএফ আমি বিনামূল্যে দিয়ে দিই। সেগুলো নিয়ে অবশ্যই শেষ মুহূর্তে রিভিশন করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।